নমস্কার, বিটিভি ত্রিপুরার ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। জন্মের পর প্রথম কয়েকটা বছর শিশুর সুস্বাস্থ্যের ভিত্তি রচনা হয়। বিশেষ করে 0 থেকে 5 এই বয়সের মধ্যে শিশু শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময় একটি শিশুকে আমরা কি খাওয়াবো, কতটা খাওয়াবো, শিশু না খেতে চাইলে আমরা কি করব, সাপ্লিমেন্টারির আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অভিভাবকদের মনে নানা প্রশ্ন, দুশ্চিন্তা এবং বিভ্রান্তি দেখা যায়। আর এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। 0 থেকে 5 বছরের শিশু, তাদের খাদ্য এবং সুস্বাস্থ্য সুন্দরভাবে বেড়ে ওঠা। আর এই বিষয়ে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনার জন্য যাকে পেয়েছি, ডক্টর মৃণাল দাস, চাইল্ড স্পেশালিস্ট। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, 0 থেকে 5 বছর বয়সটা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সময় একটা শিশুর খাদ্য তালিকা কি হওয়া উচিত? প্রথমত আমি যেটা বলবো, 0 মানে হচ্ছে জাস্ট ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম 6 মাস, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 6 মাস অবধি আমরা শিশুকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়াবো, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এবার 6 মাস থেকে আমাদের আমরা সবাই জানি যে আমাদের একটা প্রথা আছে, সামাজিক প্রথা, সেটা হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন করার মানেই হচ্ছে 6 মাস বয়সের থেকেই শিশু আস্তে আস্তে শক্ত খাবার খেতে হবে শিশুকে। হ্যাঁ, কারণ 6 মাসের পর থেকে শুধুমাত্র মায়ের যে বুকের দুধ, তা দিয়ে যে শিশুর বৃদ্ধি সেটা সম্পূর্ণ হয় না। কিছু এডিশনাল খাবার দরকার হয়, যাতে আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বলে থাকি, পরিপূরক খাবার। তো এই কারণে 6 মাস থেকে আমরা শক্ত খাবার শুরু করব। আর এই সময় মানে 0 থেকে 5 বছর বয়সের মধ্যে একটি শিশুর মানে খাবারের মধ্যে কোন পুষ্টি উপাদানগুলো বেশি প্রয়োজন হয়? দেখুন, এটা তো আমাদের স্বাভাবিক বৃদ্ধি করতে গেলে, যেমন আমরা জানি যে খাদ্য উপাদানগুলো কি কি হয়, যেমন ধরুন প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য হয়, তারপরে আপনার ফ্যাট যা স্নেহ জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট, শ্বেতসার, ভিটামিনস প্রয়োজন হয়, খনিজ পদার্থ প্রয়োজন হয়। তো এগুলো সবগুলোই আমাদের জন্য দরকার, এবং এরকম কোনো খাবার নেই যাতে আমাদের যে খাবার আমরা সবগুলোই পাবো একসাথে। সেহেতু আমাদের কিছু খাবার, অনেকগুলো খাবারই পরিমাণ মতো খেতে হবে, নির্দিষ্ট পরিমাণে। সেটা আপনার যেমন ধরুন আমাদের যে নির্ভর করে আমাদের যে খাদ্যাভ্যাস, যেমন আমাদের ভারতবর্ষ, আমরা সবাই জানি একটা বিশাল একটা দেশ, যে যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন খাদ্যাভ্যাসে অভ্যস্ত। এবার যে অঞ্চলের মানুষ যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, ওই খাদ্যাভ্যাস অনুযায়ী শিশুর খাবারটাকেও তৈরি করে নিতে হবে, এটা প্রথমত। তো এর আগে আমি অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাইবো, যে আমরা ব্রেস্ট ফিডিং নিয়ে যাস একটু আগে যেমন বললাম, যে জন্মের পর থেকে প্রথম 6 মাস শতকরা 100 জন শিশুকেই আমাদের বুকের দুধ খাওয়াতে হবে, মায়ের দুধ। কিন্তু এটা অত্যন্ত মানে হতাশাব্যঞ্জক আমাদের জন্য, আমি বলবো দুর্ভাগ্যজনকও, যে মাত্র শতকরা 40টা বাচ্চা 100টার মধ্যে, যে আমরা 6 মাস অবধি তাদের বুকের দুধ পুরোপুরি আমরা খাওয়াতে পারি। অনেকেই তার অনেক আগে থেকেই কিছু কৃত্রিম খাবারের উপরে, ফর্মুলা ফিডিং মিল্কের উপরে নির্ভরশীল হয়ে পড়ে আর কি। সেটা বিভিন্ন কারণে হয়। একটা হচ্ছে আমাদের বিশেষ করে মায়ের যে মাকে যেভাবে বোঝানো, যে এনকারেজ করা যায়, মাকে উৎসাহ দেওয়া, 6 মাস অব্দি বাচ্চাকে বুকের দুধই খাওয়াতে হবে, সেটার একটা অভাব দেখা যায় বিভিন্ন জায়গায়। ধরুন এক মাকে যদি আমরা 6 মাস অব্দি বুকের দুধ খাওয়ানোর জন্য উৎসাহ দিই, সেক্ষেত্রে মায়ের যে পুষ্টি সেটা সম্বন্ধে আমাদের খেয়াল রাখতে হবে, এবং মাকে সেই সুযোগটা দিতে হবে পরিবারের সবাইকে। অন্যান্য যারা পরিবারের সদস্যরা আছেন, মার জন্য সেই সুযোগটা করে দিতে হবে, যাতে উনি 6 মাস অব্দি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন। পাশাপাশি মায়ের যে নিজের পুষ্টি, যেটা, কারণ এখন কি হয়, মায়ের দুধ আসতে গেলে মায়েরও পর্যাপ্ত পরিমাণে খাবার আবশ্যক, এবং শিশুর যে শারীরিক পুষ্টিটা সেটা হচ্ছে মায়ের শরীর থেকে। সেই কারণে আমরা বলি যে 6 মাস অব্দি, মিনিমাম 6 মাস অব্দি মায়ের বুকের দুধ, শুধু মায়ের বুকের দুধ, এবং 6 মাস থেকে
কমপক্ষে 2 বছর অবধি বুকের দুধের পাশাপাশি আমরা শক্ত খাবার দেবো। এবং যতদিন মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন ততদিন অবধি মাকে একটা এক্সট্রা মিল নিতে হবে। সাধারণত আমরা 3 বার খেয়ে থাকি স্বাভাবিকভাবে, কিন্তু মা যতদিন ব্রেস্ট ফিডিং করবেন মাকে 4 বার খেতে হবে। আচ্ছা। এবং যেটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমরা ঠিক প্রসবের পরপরই মায়ের খাবারের উপরে অনেকটা রেস্ট্রিকশন দিয়েছে। আমাদের অনেকের পরিবারই সেটা দেখা যায় যে তুমি এ খেতে পারবে না, ও খেতে পারবে না, মশলা খেতে পারবে না, শুধুমাত্র শুক্তো খেতে হবে, মাছ খেতে পারবে না, ডিম খেতে পারবে না। এটাতে কি হয়, মায়ের পুষ্টিটা ব্যাহত হয়। সেক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে মা পরিবারে যা রান্না হয়, পরিবারের অন্যান্য সদস্যরা যা খাচ্ছেন মা সব খেতে পারবেন, আচ্ছা। কোনো রেস্ট্রিকশন নেই। এবং আলাদা করে ওনার জন্য তৈরি করারও কোনো প্রয়োজন নেই। পারিবারিক যেটা খাবার সেটাই মা খাবেন এবং ডেইলি কমপক্ষে 4 বার খাবেন সব কিছু দিয়ে। তো এরকম ভাবে আমরা দেখে থাকি যে স্যার তো আমাকে বলেছেন 4 বার খেতে, আচ্ছা একবার আমি ডাল দিয়ে খাই, একবার মাছ দিয়ে খাই, একবার শাক দিয়ে খাই, ওরকম নয়। আজকে যদি 5 তরকারি রান্না হয়ে থাকে, 5টা সবজি রান্না হয়ে থাকে, করে 5টা আইটেম দিয়েই উনি 4 বার খাবেন। আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। সেটা হচ্ছে মায়ের খাবার, এটা করতে হবে। পাশাপাশি স্বাভাবিক ঘরোয়া কাজ, গৃহস্থলীর কাজ তো আমাদের করতেই হয়, কিন্তু তার ফাঁকেও মাকে একটু সময় করে দিতে হবে যাতে শিশুর যত্নটা উনি নিতে পারেন। সেই সময়টা মাকে, অন্যান্য পরিবারের যারা সদস্যরা আছেন মাকে একটু সাহায্য করতে এই ব্যাপারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্যই আমি সেটা বলছি যে আমাদের সমাজে অন্তত 100টা বাচ্চাকেই 6 মাস অব্দি আমাদের বুকের দুধ খাওয়াতেই হবে। এবং এটার যে প্রভাবটা শুধু সুদূর প্রসারী। আমরা সাধারণত মনে করি কি, যেমন ধরুন আমরা ভাবি কি শিশু বোধহয় শুধু ওজন বাড়লেই হয়ে গেল, আর কিছুর প্রয়োজন নেই, কিন্তু সেটা ঠিক নয়। শারীরিক বৃদ্ধির পাশাপাশি ওর যে মানসিক বৃদ্ধিটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সায়েন্স বলে কি যে আমাদের জীবনের প্রথম 2 বছর, মানে অ্যাকচুয়ালি 1000 দিন বলে থাকি আমরা। 1000 দিন মানে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ড প্লাস জন্মের পর আরো 2 বছর, সেটা টোটাল 1000 দিন হয়। এই প্রথম 2 বছরে আমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট সেটা প্রায় 90% কমপ্লিট হয়ে যায়। তারপরে মাত্র 10% বাকি থাকে। এবং এই যে ব্রেন ডেভেলপমেন্ট, এটার জন্য মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা মায়ের দুধে এরকম অনেক জিনিস থাকে যেগুলো আমাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। হ্যাঁ, শিশুর যে বৃদ্ধি, মানসিক বৃদ্ধি, সেটাতে হেল্প করে। এবং পৃথিবীর আর অন্য কোনো কিছুতে, গরুর দুধ বলুন, ছাগলের দুধ বলুন, গাধার দুধ বলুন, যাই বলুন না কেন, এর কোনো ফর্মুলা বলুন, যাই বলুন, এটা পাওয়া যায় না, শুধুমাত্র মায়ের দুধই পাওয়া যায়। কারণ এটাকে যদি আমরা এনশিওর করতে চাই তাহলে 6 মাস অবধি অবশ্যই মায়ের শুধু বুকের দুধ, তারপরে কমপক্ষে 2 বছর অবধি আমরা কমপ্লিমেন্টারি ফুড, মানে পরিপূরক খাবারের সাথে সাথে মায়ের বুকের দুধও খাওয়াতে হবে। এটা একটু আমি বিশেষ করে বললাম কেন, এই জিনিসটা আমাদের সমাজে খুব দেখা যায় যে আমরা 6 মাস অবধি আমরা কমপ্লিট করতে পারি না। কাজেই আমরা মায়েরা যারা আছেন বা ওদের পরিবারের যারা আছেন, আজকে হয়তো যারা এই প্রোগ্রামটা দেখছেন, সবার প্রতি আমার এটাই অনুরোধ থাকবে। ঠিক, মানে মায়ের দুধের আর কোনো বিকল্প নেই। 6 মাস পর্যন্ত মায়ের দুধই খাওয়াতে হবে। আপনি যত টাকা দিয়ে খাওয়ান না, 500 টাকা দিয়ে কিনুন আর 5 লাখ টাকা দিয়ে কিনুন, সেটা কখনোই মায়ের দুধের বিকল্প হতে পারে না। ঠিক, সেটাই ছিল। আমাদের বেশিরভাগ মায়েদের বা অভিভাবিকাদের অভিযোগ থাকে যে আমার বাচ্চা খাচ্ছে না। মানে এই অভিযোগটা কখন চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, মানে কোন লেভেল পর্যন্ত না খেলে বিষয়টা চিন্তার হয়ে দাঁড়ায়? আচ্ছা, এ ব্যাপারে আমি দুটো কথা বলবো। এর জন্য আমরা একটা বাচ্চার খাবার একদম প্রথম বলছি, আমি ধরুন 0 থেকে 6 মাস অব্দি, 0 থেকে প্রথম 2-3 দিন আপনি ছেড়ে দিন, 3-4 দিন 5 দিন, জীবনের প্রথম দিন, তারপর থেকে তখন আমরা যদি ব্রেস্ট ফিডিংই করাই, দুটো জিনিস দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চার খাবারটা ঠিক আছে কিনা। একটা হচ্ছে ওর ওয়েটটা ওর বয়স অনুযায়ী ঠিকভাবে হচ্ছে কিনা। এখন সেটা মা বাড়িতে হয়তো বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যদি শিশু বিশেষজ্ঞ হয় সবথেকে ভালো। আর দ্বিতীয় হচ্ছে যেটা একদম সহজ, শিশুটা 24 ঘন্টায় কবার পেচ্ছাপ করছে, আচ্ছা, কবার ইউরিন পাস করছে। যদি আমরা দেখি যে একটা শিশু যে শুধুমাত্র বুকের দুধের উপরে খেয়েই আছে, ও যদি 6 থেকে 8 বার 24 ঘন্টা ইউরিন করে থাকে, পেচ্ছাপ করে থাকে, তাহলে আমরা একদম পরিষ্কার ধরে নিতে পারি যে তার খাবার নিয়ে কোনো সমস্যা নেই। আরেকটা যেটা বলছেন আপনার কথার পাশাপাশি আমি এটাও বলবো, বাচ্চারা কান্না করলেই মারা ভাবেন কি ওর বোধহয় খিদে পেয়েছে। হ্যাঁ, কিন্তু খিদেই কিন্তু একমাত্র কান্নার কারণ নয়।
ও তো মুখে বলতে পারে না কিছু, ওর খিদে পেলেও কানবে, ওর পেট ব্যথা হলেও কানবে, নাক বন্ধ হয়ে থাকলেও কানবে, কাঁদবে, বা ধরুন ওর যদি দেখবেন যে পেচ্ছাপ করার আগেও কান্না করে বাচ্চা, বা পেচ্ছাপ করেও কান্না করবে, তো পেট ব্যথা হলেও কান্না করবে। সো কান্না মানেই খিদে নয়, এটা আমি সবাইকে ভালো করে বলে দিতে চাই। কারণ আমাদের অনেকে স্যার ওর তো পেট ভরছে না, শুধু কান্না করে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল কি সেটা কান্নার কারণ নয়, উনি হয়তো ফর্মুলা ফিডিং দিচ্ছেন। রেদার আমি বলবো যারা আর্টিফিশিয়াল ফিডিং দেন ওদের ক্ষেত্রে কান্না অনেক বেশি হয়, কারণ ওদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হজমের সমস্যা দেখা দেয়, পেট ব্যথা হয় বাচ্চাদের, কান্নাকাটি অনেক বেশি করে, অনেক সময় ঠিক করে ঢেকুর তুলতে পারে না, এগুলো কিছু ব্যাপার থাকে। সেগুলো যদি না হয় তাও তার মানে কান্নার একটা প্রধান কারণ। তো সেই ক্ষেত্রে আমার এটাই অনুরোধ করবো সবাইকে, আপনারা এটা ভাববেন না যে কান্না করছে মানে এটা খিদে কান্না করছে, সেরকম নয়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তখন তো শিশুর যে কোনো অনুভূতি বলুন বা যে কোনো কিছু বোঝানোর ভাষা একটাই কান্না। ঠিক। হ্যাঁ, সেই কান্না মানেই শুধু খিদে নয়। ঠিক। একটা বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে সাধারণত মায়েরা বা অভিভাবিকেরা কি ধরনের ভুল করে থাকেন? যেমন এতক্ষণ আমি সেটা হচ্ছে প্রথম ভুল, যেটা আমরা মায়ের দুধ না খাইয়ে শিশুকে কটুর দুধ দিই। এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক ভুল, যেটা প্রথম 6 মাসে আমরা করে থাকি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বলবো যে এখন 6 মাসের পরে আমরা অন্নপ্রাশন হয়। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের সোসাইটিতে এরকম অনেক পরিবার আছে যাদের রীতি হচ্ছে 9 মাসে অন্নপ্রাশন করা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে মেয়েদের 9 মাসে, ছেলেদের 6 মাসে, বা সবার ক্ষেত্রেই 9 মাসে। এটা কিন্তু একটা ভুল প্রথা। এখনকার যে চিকিৎসা বিজ্ঞান, সেই বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি যেটা একটু আগেই বললাম যে 6 মাসের পর থেকেই বাচ্চাকে শক্ত খাবার দেওয়া উচিত, না হলে বৃদ্ধি সম্পূর্ণ হয় না। এখন আমাদের রীতি অনুযায়ী আমরা অন্নপ্রাশন না করলে আমরা শক্ত খাবার দিই না। এই যে 3 মাস বাচ্চারা পিছিয়ে যায় খাওয়ার দিক থেকে, সেটা কিন্তু সারা জীবনের জন্য পিছিয়ে গেল। আচ্ছা। এটাকে আমরা মেকআপ করতে পারবো না পরবর্তী সময়ে। সেই কারণে আমি সাধারণত আমার যারা আসেন শিশু নিয়ে আমার কাছে, ওদেরকে বলি যে আপনারা অনুষ্ঠান 9 মাসে করুন, সবাইকে আত্মীয় স্বজনদের দিকে 9 মাসে আমরা অনুষ্ঠান করুন। কিন্তু ওর যখন 6 মাস হয়, 180 দিনের দিন আমাদের প্রথা অনুযায়ী দিন দেখতে হয় না, আমরা অন্নপ্রাশন করে দিতে পারি। 180 দিন হলে আপনি আশ্রম থেকে যেখান থেকে আপনাদের রীতি অনুযায়ী একটু প্রসাদ এনে ওকে মুখে প্রসাদ দিয়ে দিন, তারপর থেকে শক্ত খাবার শুরু করুন। সামাজিকভাবে আপনারা 9 মাসে করুন, কোনো অসুবিধা নেই। এটা খুব জরুরি যে 6 মাস থেকে আমরা শক্ত খাবার শুরু করব। এটাগুলো সময়। তো আপনি যেমনটা বললেন যে আর কি কি ভুল হয়, এখন দেখা গেল কি অন্নপ্রাশন করলাম, তারপরেই আমরা কিছু বাণিজ্যিকভাবে যে সমস্ত খাবার অ্যাভেলেবল থাকে, প্যাকেট ফুড, এগুলো দিতে শুরু করলাম আমরা। কিন্তু এটা একেবারেই উচিত নয়। শিশু সবসময় পারিবারিক খাবার খাবে এবং ঘরে তৈরি, সেটা কখনোই বাণিজ্যিকভাবে তৈরি হবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ধরুন আমরা শিশুকে আমরা একটু আমাদের যেমন বাঙালিদের বা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে খাবার, আমরা সাধারণত ভাত ডাল এই সমস্ত জিনিস খেয়ে থাকি, তাই আমরা প্রথমে একটু খিচুড়ি দিয়ে শুরু করতে পারি। এবার প্রশ্ন আসে, যখন আমি খিচুড়ি করব, খিচুড়িটা কি করে করব? বেশির মারাই কি করেন, চাল ডাল দিয়ে একটু সিদ্ধ করে দিন, কিন্তু সেটা নয়। খিচুড়ির মতোই তৈরি করতে হবে। অনেকের একটা ধারণা থাকে, স্যার তেল খাওয়ালে তো বাচ্চার ক্ষতি হবে, এই কারণে আমি তেল দিইনি। কিন্তু সেটা নয়। তেল খুব ভালো নিউট্রিশাস জিনিস। সো খাবারটা তৈরি করতে যতটুকু পরিমাণ তেল প্রয়োজন, ততটুকু তেল দিয়ে সেটাকে রান্না করতে হবে। এটার সঙ্গে আমরা একটু ঘি, খাওয়ার সময় ঘি বা বাটার দিতে পারি। আমরা এটার সাথে সাথে আমরা একটু ধরুন কিছু ফল দিতে পারি। এখন যখনই আমরা ফলের কথা বলি, যখনই আমরা কি কি ফল খাইয়েছেন আপনি, আপেল, বেদানা, মোসাম্বি, আঙ্গুর, সবাই বলে এই 4টে ফল সবাই বলে, কিন্তু এর কোনোটাই কিন্তু আমাদের অঞ্চলে হয় না, সেগুলো বাইরে থেকে আসে এবং বেশিরভাগ সময় এগুলোতে ইনসেকটিসাইড এবং প্রিজারভেটিভ দেওয়া থাকে। ঠিক আছে? কাজে শিশুকে আমরা সবসময় যে সমস্ত ফল আমরা লোকালি অ্যাভেলেবল, আমাদের অঞ্চলে যে ফলগুলো হয়, আমাদের এখানে সবসময় অ্যাভেলেবল থাকে কলা, পাকা পেঁপে, এখন সিজনাল ফল আছে পাকা আম, কাঁঠাল, এই যে সব ফলগুলো আমাদের বিভিন্ন সিজনে আমাদের এখানে পাওয়া যায়, সেই ফলগুলি আমরা খাওয়াবো। ঠিক আছে? এখন 6 মাসের বাচ্চাকে কি করে খাওয়াবো, একদম শিশু তো ফলটা ভালো করে স্ম্যাশ করে দিতে হবে,
চটকে ভালো করে স্ম্যাশ করে একটু একটু করে শুরু করতে হবে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাতে, সেটা হচ্ছে হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা খাবারটা কি করে তৈরি করছি, যে বাসনপত্রগুলো আমরা ইউজ করব সেগুলো একদম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। হাত ভালো করে ধুতে হবে, একদম ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর শিশুর খাবার তৈরি করতে হবে। তৈরি খাবারটা ভালো করে ঢেকে রাখতে হবে যাতে মাছি টাছি এগুলো না বসে এটার মধ্যে, এগুলো থেকে সংক্রমণ হয়। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলবো যে এখন খাবারটা কিরকম, কি খুব শক্ত খাওয়াবো না একদম টেলটেলে খাওয়াবো জলের মতো, কিরকম খাওয়াবো? খাবারটা এরকম হওয়া উচিত যে প্রথম দিকে একটু নরম করে করতে হবে। যে তখন যেমন আমি যদি একটা চামচ দিয়ে খাবারটা তুলে যদি চামচটা দিয়ে এরকম মানে কাত করে দিই, খাবারটা চামচে ঝুলে থাকবে কিন্তু পড়ে যাবে না, আচ্ছা। আবার চামচে আটকেও থাকবে না। একটু এরকম করলে একটু ঝুলে থাকবে নিচে, এরকম হতে হবে কনসিস্টেন্সিটা। আচ্ছা। সেই প্রথম শুরুতে এইভাবেই খাওয়াতে হবে। কারণ আমরা যে খুব বেশি পাতলা করে দিই খাবারটা, তাহলে শিশুর ওজন বাড়বে না, ওটার পুষ্টিগত যে গুণ সেটা কমে যাবে, কারণ জল বেশি এসে পড়বে এটাতে। তো সেক্ষেত্রে ওরকম খাবার তৈরি করে আস্তে আস্তে দিতে হবে। কতবার দেবো আমরা? ইনিশিয়ালি যখন শুরু করব তখন ধরুন আমরা দিনে 4-5 বার করে দেবো, কারণ ও তো প্রথমে আর খাবে না। অনেক মারা কি করেন, ওরা অধৈর্য হয়ে যান, 2-3 দিন দিয়েছে খাচ্ছে না, থেকে ছেড়ে দিই, যেই বাজার থেকে এনে খাইয়ে দিই, কৌটোর দুধ খাইয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমাদের একটু যে কোনো একটা, ওর কাছে তো এই খাবারটা অপরিচিত খাবার, ও তো এতদিন ব্রেস্ট ফিডিং করেছে, ওর ব্রেস্ট মিল্কের একরকম টেস্ট, এখন আমরা ওকে শক্ত খাবার দিচ্ছি, সেটার টেস্ট আলাদা, সেটা যে টেক্সচারটা আলাদা, কেমন? তো সেটা প্রথম দিকে ওকে অভ্যাস করতে করতেই কিছুদিন চলে যায়। তো প্রথম দিকে আমরা 4-5 বার করেই দেবো, অল্প অল্প তৈরি করে করে, খাক না খাক ডেলি দিয়ে যেতে হবে। এরকম কিছুদিন দিলে, ধরুন 10-15 দিন দিলে, এক একটা বাচ্চাকে একরকম, তারপর বাচ্চা আস্তে আস্তে খেতে শুরু করে, তখন আমরা পরিমাণে আস্তে আস্তে বাড়িয়ে দেবো, ধরুন 3 বারের মতো করে দেবো, সঙ্গে তো ব্রেস্ট ফিডিং করছি। এইভাবে আস্তে আস্তে এগোতে হবে আর কি। আরেকটা বিষয় হলো যে বাচ্চা খাচ্ছে না, আমরা কি করে জোর করে বাচ্চাকে খাওয়াই? কখনো খাওয়াতে নেই, না খাচ্ছে ছেড়ে দিন, ওর পছন্দের ব্যাপার আছে। আমি আম খেতে ভালোবাসি, আরেকজন কলা খেতে ভালোবাসে, তো আমাকে যে জোর করে কলা খাওয়াতে চায়, আমি নিশ্চয়ই খাবো না। তো প্রত্যেকটা বাচ্চার কিছু লাইক ডিসলাইক থাকে, তো ওকে আরেকটা থাকে, মানে বেশিরভাগ মারাই ভাবে যে আমার বাচ্চার পেট ভরছে না। এখন দেখা গেল কি, আমি এখানে আরেকটা জিনিস বলবো, আচ্ছা ঠিক আছে আমি বলছি, তারপরে যে বাচ্চার ওজন হওয়ার কথা 8 কেজি, ওর বয়স নয়, ওজন হয়ে গেছে 12 কেজি, তারপরেও মা বলছে যে আমার বাচ্চা ঠিক করে খাচ্ছে না, ওজন বাড়ছে না। এটা অনেকের ধারণা থাকে। কাজে বাচ্চাকে কখনো ফোর্সফুল ফিলিং করতে নেই, ও স্বতঃস্ফূর্তভাবে যেটা খাচ্ছে সেটাই ওকে খাওয়ানো উচিত, এর বেশি নয়, ঠিক আছে? আর যদি কখনো এরকম হয় যে না আমরা মনে হচ্ছে ঠিকই খাচ্ছে না, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, থাকতেই পারে কোনো ধরনের সমস্যা, শারীরিক সমস্যা থাকতেই পারে, কিন্তু সেটা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর। এভাবে নিজে থেকেই দোকান থেকে আমি একটা ফর্মুলা খাইয়ে দিলাম, সেটা ঠিক নয়। এখানে আমি আরো একটা কথা বলতে চাই, অনেকের মনে করেন যে হ্যাঁ 6 মাস অব্দি তো আমরা ব্রেস্ট ফিডিং করলাম, তারপরে তো এবার আমি কোটো দুধ খাওয়াতেই হবে, জল খাওয়াতেই হবে। দুটো জিনিস, মানুষের জীবনে কোনো ধরনের আর্টিফিশিয়াল মিল্কের কোনো ভূমিকা নেই। 6 মাস নয়, 6 মাসের পরে 1 বছর লাগবে, কখনোই ফর্মুলা মিল্কের কোনো ভূমিকা থাকতে পারে না। 6 মাস অব্দি বাচ্চা বুকে দুধ খাবে, 6 মাসের পর থেকে 2 বছর অব্দি অবশ্যই ব্রেস্ট ফিডিং করবে, পাশাপাশি আমরা বাড়িতে তৈরি খাবার দেবো। ফর্মুলা মিল্কের কোনো ভূমিকা নেই কোথাও, সেটা মাথায় রাখতে হবে। 6 মাসের পর আমরা জল দিতে পারি, কিন্তু জল দিতেই হবে এরকম নয়, যে জোর করে খাওয়াতে ওরকম নয়। আমরা ওকে অফার করব জল মাঝে মাঝে, কিন্তু সেটা যদি ও খাবে, কারণ ব্রেস্ট মিল্ক খেলেও বাচ্চার তেষ্টা অনেকটা মিটে যায়। তা আমরা যদি ওকে আগে থেকে জল খাইয়ে দিই, ও আর ব্রেস্ট ফিডিং করবে না। কিন্তু সে কাজে কি হলো, জল থেকে তো আর আমি নিউট্রিশন পাবো না, কিন্তু ব্রেস্ট মিল্কে যে নিউট্রিশনটা ওর পাওয়ার কথা ছিল ওটাও পেলো না। কাজেই জল অফার করব, কিন্তু সেটা জোর করে ওকে জল খাওয়াতে এরকম নয় ব্যাপারটা। পাশাপাশি আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে বোটল ফিডিং। বোটল ফিডিং কখনো করাতে নেই। একদম নিউবর্ন বেবি, যার 1 ঘন্টা আগে জন্ম হয়েছে, ওকেও যদি আমরা পেলারাই বলি বা চামচ দিই, ও এভাবে জিভ থেকে খেতে পারে, চামচ থেকে খেতে পারে। আচ্ছা, কাজে 6 মাসের বাচ্চাকেও আমরা যদি ছোট গ্লাসে করে জল দিই, ও আরামসে গ্লাস থেকে খেতে পারে।
কাজে বটল ফিডিং কখনো করা উচিত নয়। বটল থেকে অনেক ধরনের মানে সংক্রমণ হয় পেটে। আচ্ছা। আপনি যত ভালো করে রাখুন না কেন সেই সংক্রমণ হতেই পারে। এই কাজে বটল ফিডিং কখনো করতে নেই। জলও না, জলও যদি খাওয়াতে হয় আইদার গ্লাস দিয়ে অথবা বাটি চামচ, গ্লাস থেকেই ভালো খেতে পারে। ঠিক। আমাদের আরেকটা বিষয় এখন মানে খুব কাজ করে মায়েদের, যে সাপ্লিমেন্ট বাচ্চাকে খাওয়াতেই হবে, নয়তো তার বিকাশ ঠিক মতো হবে না। এটা কি বলবেন আপনি? না, এটার কোনো দরকার নেই। এক তো হচ্ছে কখনো এরকম ভাবে রেডিমেড যেগুলো খাবার আছে সেগুলো দিতে নেই বাচ্চাকে। অবশ্যই বাচ্চা, কারণ কি ও কিন্তু সারা জীবন সাপ্লিমেন্ট খাবে না। একটু যখন বড় হবে তখন ও কি করবে, ধরুন 1 বছর পরে, নিয়ম হচ্ছে 1 বছরের পর থেকে বাচ্চা পারিবারিক খাবার খাবে। মানে ফার্স্ট বার্থডে তো মাছ মাংস নিয়ে সব খেতে পারবে। মানে সেটা এখন শুধু বার্থডে নয়, সেটা আমাদের আগে থেকেই শুরু করতে হবে। অন্নপ্রাশনের পরপরই আমরা ডিম খাওয়াতে পারি বাচ্চাকে, ডিমের কুসুম। আগে আমরা বলতাম যে এগ হোয়াইট, যেটা সাদা অংশটা 1 বছরের পরে দিতে। এখন কেউ কেউ বলে যে আমরা 6 মাসেও দিতে পারি। আমার মতে আমরা 1 বছরের পরে দেওয়াই ভালো। এখনো কুসুমটা আমরা দিতে পারি। আর একটু বড় হলে বরং আস্তে আস্তে মাছ, ছোট ছোট নরম নরম মাংসের টুকরো, এগুলো আমরা আস্তে 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 দিতে পারি। আচ্ছা, খিচুড়িটাতে আমরা যখন প্লেন খিচুড়িটা অভ্যাস হয়ে যাবে বাচ্চা, সেক্ষেত্রে আমরা একটু একটু করে সবজি দেবো ওটাতে। আচ্ছা। সব রকমের যে কোনো সিজনাল যেগুলো সবজি পাওয়া যায় সে খিচুড়িতে দিয়ে দিয়ে ওটার সাথে সব সবজি একসঙ্গে নয়, ধরুন এক এক দিন এক একটা সবজি আমরা দিলাম, সেটা দিয়ে আস্তে আস্তে বাচ্চাকে, তাতে কি হবে, টেস্টটা চেঞ্জ হবে, ও পছন্দ করে খাবার, সেটা দিতে পারি। তো এরকম করে কি হয় যে ফ্যামিলি ফুড 1 বছরের পর থেকে বাচ্চা সব খাবে, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা। আর আমাদের মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন আমরা সর্দি হলে ডিম খাবো না, মাংস খাবো না, তারপর ফল খেলে দুধ খাবো না। এই সমস্ত বিষয়গুলোর পেছনে কতটা বৈজ্ঞানিক ভিত্তি? না, এগুলো একেবারেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ডিম খেলে কখনো সর্দি হয় না, বরং আমাদের অনেকে জিজ্ঞেস করেন কলা, শ্বাস সর্দি হয়েছে কলা খাওয়াবো নাকি, পেট খারাপ হয়েছে কলা খাওয়াবো নাকি। কলা এরকম একটা ফল যেটা সবসময় খাওয়ানো যায়, পেট খারাপও খাওয়ানো যায়, সর্দি কাশিতেও খাওয়া যায়। ইভেন আমাদের হাসপাতালে যে সমস্ত বাচ্চারা এডমিটেড থাকে সর্দি কাশি নিয়ে, ওরা রেগুলার আমরা কলা খাওয়াতে বলি। কলা খাচ্ছে, পেট খারাপ, কলা খাচ্ছে, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা। ঠিক আছে, ফলের সঙ্গে আমরা অনেক সময় সর্দি কাশি হলে খেতে দিই না, কোনো অসুবিধা নেই, কারণ এটাতে প্রচুর ভিটামিন সি থাকে। ভিটামিন সি সবসময় আমাদের শরীরকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। কাজে কমলা খেতে, কলা খেতে কোনো অসুবিধা নেই। আচ্ছা। একটা শিশুর ওজন বেশি, তাহলে কি তাকে আমরা সুস্থ শিশু বলতে পারবো? হ্যাঁ, ওজনটা যদি একটা নির্দিষ্ট মাত্রার বেশি হয় তাহলে আমরা অবশ্যই ওকে অসুস্থই বলবো। কারণ এখন আজকাল আমরা যদি পশ্চিমের দেশগুলোতে দিকে থাকি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, না, ওদের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় সমস্যা আছে স্থূলতা, ওবেসিটি আমরা যাকে বলি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, এই যে বয়সকালে যে সমস্ত, ধরুন ওবেসিটি বলুন, বিভিন্ন ডায়াবেটিস বলুন, হার্টের প্রবলেম বলুন, কোলেস্টেরলের প্রবলেম বলুন, থাইরয়েডের প্রবলেম, এগুলো অনেকগুলো মূলটা থাকে শিশুর খাওয়ার কি করে আমরা খাইয়েছি তার উপরে, ফিডিং হ্যাবিটের উপরে। রুটটা থাকে ইয়ের অনুযায়ী, মানে চাইল্ড এজে আর কি। ওটা এই রোগগুলোর শুরু কিন্তু হয়ে বীজ বপন হয়ে যায় শিশুকালে, এবং সেটার জন্য আমরাই দায়ী। কাজেই একটা বাচ্চাকে আমরা সুস্থ তখনই বলবো যদি ওর ওয়েট তার বয়স অনুযায়ী ঠিক থাকে, আর যদিও সাধারণত নীরব থাকে। ছোটখাটো অসুস্থতা এগুলো আসতেই পারে, সর্দি জ্বর হ্যান ত্যান এগুলো আসতেই পারে, সিজন চেঞ্জ এগুলো হয় বাচ্চাদের। একটা বাচ্চা এমনিতেই ধরুন 1 থেকে 3-4 বছর বয়স অবধি, আর একটু বেশি বছরে 3-4 বার এরা এরকম অসুস্থ হয় সাধারণ, কোনো মেজর ইলনেস না থাকলে। আর যদি ওয়েট আদারওয়াইজ ঠিক থাকে, তার যদি কিছু আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলি, মানে কোন শিশুরা কোন বয়সে কী ধরনের কাজ করবে বা কথাবার্তা কীভাবে ওর মানসিক বৃদ্ধি হবে, সেগুলো কতগুলো প্যারামিটার আছে, এগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা বাচ্চাকে আমরা ধরে নিই ও নর্মাল এবং সুস্থভাবে আচ্ছা ওজন ঠিক আছে, সুস্থ শিশু। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, আজকাল যেটা খুব কথায় কথায় চলে আসছে এগুলো, এটাও একটা বড় বিধি বলবো আমি, সেটা হচ্ছে মোবাইল। আমাদের এখানে এটা খুব প্রচলন আছে, বা শিশুকে মোবাইল দেখিয়ে দেখিয়ে এটা আসতাম আমি আপনার কাছে।
মোবাইল হচ্ছে আমরা অনেক জায়গায় দেখা গেছে কি যেমন মা এদিকে মোবাইল দেখছে, বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, বাচ্চা খাচ্ছে, মা মোবাইল দেখছে, অথবা বাচ্চাকে মোবাইল দিয়ে খাইয়ে দিচ্ছে। এটা অত্যন্ত আনসাইন্টিফিক। আমাদের খাওয়ার সময় না, আমরা যেই মাত্র খাবার কথা ভাবি বা আমার যখন খিদে পায় তখন শরীরটা কিন্তু ওভাবে তৈরি হয়ে যায় খাবারটাকে অ্যাকসেপ্ট করার জন্য। যেমন আমাদের শরীরে কিছু ডাইজেস্টিভ এনজাইমস আছে, পাচক্র যেগুলো, সেগুলো আমাদের শরীরে আস্তে আস্তে মানে বেরোতে শুরু করে খাবারটাকে হজম করার জন্য। আপনি এখন মনে মনে একটু তেঁতুল খাওয়ার কথা ভাববেন, দেখবেন যে এই জায়গাতে শিশি করে লালা চলে আসছে। তেঁতুল তো কিন্তু আমরা খাচ্ছি না এখন, তাহলে কেন হচ্ছে এটা? ভাবছি বলে, তাই তো? খাবার সময়ও সব সময় আমাদের খাবারটার দিকে যদি মনোযোগ না থাকে, তাহলে খাবারটা খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে যে পরিবর্তনটা আসার দরকার ছিল, যেটা আমার ব্রেন করে, কিন্তু ব্রেনটা তখন অন্যদিকে এনগেজ হয়ে যায়, ঠিক আছে? সেই পরিবর্তনগুলো আসছে না, সেই ক্ষেত্রে ওর হজমজনিত সমস্যা দেখা দেবে। আরেকটা জিনিস হচ্ছে, খাবারটা আমরা সবসময় কিন্তু এনজয় করি, রিলিজ করি, স্বাদটা এনজয় করি। তো বাচ্চারা যখন মোবাইল দেখছে, ও কিন্তু বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি কি মাটি খাচ্ছে না খাবার খাচ্ছে, টেস্টই ও বুঝতে পারছে, কারণ ওর পুরো মনোযোগটা আসছে ওই দিক থেকে, মোবাইলের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, তাদের এই প্রবলেমগুলো, তোমার হজম নিয়ে সমস্যাগুলো শুরু। এই কারণে কখনোই মোবাইল দেখিয়ে দিয়ে খাওয়াতে নেই। এর কি মানে দীর্ঘমেয়াদীও কোনো প্রভাব থাকে? একদম সম্পূর্ণভাবে দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। তার যে মানসিক বৃদ্ধি, ব্রেন ডেভেলপমেন্ট, সেটা অত্যন্ত মানে হয়, গভীরভাবে ব্যাহত হয় সেটা। এরকম অনেক, এটা হয়তো একটা আজকাল আমরা অটিজম শুনে থাকি, এটাতে হয়তো বা মোবাইলেরও একটা কন্ট্রিবিউটরি ভূমিকা থাকতে পারে। তার পাশাপাশি তার যে ভাষা, যেমন যেই ছেলেটা, এরকম অনেক বাচ্চা আছে যেই মাত্র ওর মোবাইলটা অফ করে দেওয়া হয়েছে, ধরুন একটা 1 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা, ও মাত্র 2-3টে ওয়ার্ড বলতে পারে, কথা বলে না। যেই মাত্র 2 মাস মোবাইল বন্ধ করে দেওয়া হলো, 1 মাসেও 8-10টা নতুন নতুন ওয়ার্ড শিখে যায়। এটা অত্যন্ত গুরুত্ব। এই কারণে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে 2 বছর অবধি, এটাকে আমরা স্ক্রিন টাইম বলি, শুধু মোবাইল নয়, টিভি সবকিছু মিলে 2 বছর অবধি স্ক্রিন টাইম 0, 1 সেকেন্ডও নয়। 2 বছরের পর থেকে 5 বছর অবধি 1 ঘন্টা, আচ্ছা, সবকিছু মিলিয়ে। এবং সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ হতে হবে, মানে সেটা শিক্ষামূলক হতে হবে মোবাইল ভিউইংটা। এটা যদি এরকম না হয় যে ও মানে এটা অন্য আজে বাজে জিনিস দিচ্ছে, সেরকম যাতে না হয়। সেটা কি কন্টেন্ট কি দেখছে ওরা, এবং সেটা সবচেয়ে ভালো হচ্ছে ওরা যদি গার্জিয়ান বা কেয়ার গিভারের সাথে বসে দেখে, তাহলে এটা মনিটর করা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর খাবারের সময় সেটাকে আমরা বলি রেসপন্সিভ ফিডিং, যে মা সবসময় বাচ্চার সাথে ইন্টারেক্ট করবে, কথা বলবে, এটা খাও, ওটা খাও, এটা খাও, এটা, এইভাবে কথা বললে মা একদিকে তাকিয়ে বসে আছে, ও দিক থেকে খাচ্ছে, বাচ্চার সাথে কোনো কথা, এটা খুব খারাপ জিনিস। আরেকটা জিনিস ভালো হলো, একটু যখন বড় হয়ে যায়, যে ফ্যামিলি অন্যরা যখন খেতে বসবে, তখন ওকে বসিয়ে দেওয়া, মানে ওর টাইম অনুযায়ী খাওয়া, তো ওদের দেখে দেখে খাওয়ানো। আমি কথাগুলো বলছি যাতে বাচ্চাটা নিজে খাবারটা খুব তাড়াতাড়ি অভ্যাস করতে পারে। এখন একটা খুব ভালো জিনিস দেখা যায়, যে আজকেও দেখলাম একটা ছেলে 10-11 বছরের মা এখনো খাইয়ে দেয় বাচ্চাকে। 11 বছর বয়স বাচ্চাকে এখন মা খাইয়ে দিচ্ছে, এখনো আছে আমাদের হাসপাতালে। অ্যাকচুয়ালি যেই মাত্র বছর খানেক হয়ে গেল বাচ্চার বয়স, 1 বছরের পরটাতেই মা যেটা খাওয়াবেন তার পাশাপাশি আলাদা একটা পাত্রে ওই খাবারটাই দিয়ে দেওয়া উচিত, হাত ধুয়ে ভালো করে ধুয়ে দেওয়া উচিত। বাচ্চা ওখান থেকে খাওয়া শুরু করবে, প্রথম দিকেও ফেলে দেবে সবটা, কিন্তু তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু ও খেতে শিখবে। 1 বছরের পর থেকেই এটা করা উচিত। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ও কি হবে, আত্মনির্ভর হয়ে উঠবে ঠিক আস্তে আস্তে, সেলফ ফিডিং। আর যেটা মানে আমি বলবো যে বর্তমান সময়ে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আপনি এখন যেটা বললেন স্ক্রিন টাইমের ব্যাপারটা, একটা শিশুর জন্মের পরেই আমরা তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছি, যে ক্ষেত্রে আপনি বললেন যেটা, যে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত স্ক্রিন টাইম 0 হওয়া উচিত। হ্যাঁ, সেখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু বাচ্চাটা মোবাইল নিয়ে থাকছে, বিশেষ করে যারা ওয়ার্কিং প্যারেন্টস, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি হচ্ছে। ঠিক, মেয়েদের হাতে যাচ্ছে, ও টিভি দেখছে, মানে মোবাইল দেখছে, বাচ্চাও দেখছে। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়টাতে। আমার মনে হয় আমাদের মানে আজকের এই আলোচনার থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই, যে আমরা 0 থেকে 2 বছরের বাচ্চাদের হাতে মোবাইল দেব না, আমরা স্ক্রিন টাইম 0 করে দেব, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়। আরেকটা বিষয় যেটা গার্জিয়ানদের ফেস করতে হয়, বাচ্চাদের চকলেট
চিপস, সফট ড্রিঙ্কস এগুলোর প্রতি প্রচন্ড আকর্ষণ বর্তমান। এই পরিস্থিতিটা কি করে সামলাবেন? না, ওদেরকে না দিলেই হলো, আমরাই দিই। বাচ্চা তো আর একটা 1 বছরের বাচ্চা বা 7 মাসের 8 মাসের বাচ্চা 9 মাসের বাচ্চা তো আর গিয়ে গিয়ে দোকান থেকে আনবে না, আমরাই ওদেরকে দিচ্ছি এটা। এবং এটা প্রত্যেকটা জিনিসেই একেবারেই অ্যাভয়েড করা উচিত, কোনো অবস্থাতেই দেওয়া উচিত নয়। যেটা জাঙ্কস বলে থাকি, জাঙ্ক ফুডস, হ্যাঁ, এগুলোতে প্রচুর ফ্যাট থাকে, ট্রান্স ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে, মানে চিনি জাতীয় জিনিসগুলো, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে ওবেসিটি ইয়ে করে দেয়, আর ফুড হ্যাবিটটাকেও চেঞ্জ করে দেয়। ওদের খেতে চাইবে না, চিপস খাওয়ায়, আর অন্য বাড়ির যেটা খাবার ওর খাওয়া দরকার ছিল, যেটা অ্যাকচুয়ালি পুষ্টিকর ওর জন্য, সেটাও একেবারেই খাবে না। অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় সেটা, কিন্তু এটা একেবারেই দেওয়া উচিত নয়, কোনো ধরনের খাবার বাইরে দেয়, কমার্শিয়াল ফুড। ঠিক। একটা শিশুর ওজন ঠিকঠাক আছে, তো সেই ক্ষেত্রে কি আমরা ধরে নেব যে ও মানে সুস্থই আছে, ওর আর কোনো সমস্যা নেই বা খাওয়া দাওয়া করছে ঠিক মতো, তারপরেও কি আলাদা কোনো কিছু মানে ওর বিকাশ ঠিকভাবে হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাদের কি আর কিছু করা উচিত? একটা জিনিস যেটা আমরা দেখি যে ওজন ঠিক থাকা হচ্ছে একটা বড় একটা মানে প্যারামিটার, যে ও মোটামুটি সুস্থ আছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু তার পাশাপাশি আরও কিছু, ধরুন আমাদের এখানে আমরা রক্তাল্পতা যাকে বলি, এনিমিয়াটা খুব বেশি হয়ে যায় আমাদের এই বাচ্চাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু চিকিৎসকের সাথে, যে বাচ্চারা সুস্থ থাকলেও যদি মাঝে মাঝে গিয়ে আমরা একটু চিকিৎসকদের সাথে পরামর্শ করি যে স্যার এই জাস্ট একটু হিমোগ্লোবিনটা কীরকম আছে, এবারটা কেমন আছে, বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা। পাশাপাশি আমাদের টিকাকরণ, যে আমাদের সরকারিভাবে আমরা সবাই জানি আজ ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে আমাদের, সেই অনুযায়ী যে টিকাগুলো দেওয়ার কথা সেই টিকাগুলো সময় মতো নিতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমরা বলতে পারি যে মোটামুটি সুস্থতা আছে, যদি আদারওয়াইজ কোনো মেজর অসুস্থতা না থাকে বড় ধরনের। আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, বেশিরভাগ মায়েরাই ঘরের বাইরে কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে মায়েরা যেন খুব অল্প সময়ের মধ্যে বাচ্চার জন্য কিছু হেলদি ফুড বানাতে পারেন, বা কি ধরনের হেলদি খাবার মায়ের পক্ষে খুব সহজে বাচ্চার জন্য করে দেওয়া উচিত, মানে এই বিষয়ে যদি একটু। এখন এটাতে অ্যাকচুয়ালি আমার যেটা ধারণা, যেটা শর্টকাট নেই, কারণ এটাকে হেলদি করতে গেলে আমার যতটুকু সময় দেওয়া উচিত ততটুকু সময় আমাকে দিতেই হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলবো আমি, যারা ওয়ার্কিং মাদার ওরা বলেন কি যে ব্রেস্ট ফিডিং নিয়ে একটা সমস্যা হয়, যে আমি জয়েন করে ফেলবো, ব্রেস্ট ফিডিং কি করে করব, তখন ওই সময়টাতে কি দেব। বাচ্চা যদি 6 মাসের নিচে হয় তাহলে আমরা জাস্ট রুম টেম্পারেচারে যদি আমরা ব্রেস্ট মিল্ক গেলে রেখে যাই 6 ঘন্টা রাখা যায়, আচ্ছা, কোনো রেফ্রিজারেশন ছাড়া, শুধু রুম টেম্পারেচার, জাস্ট ভালো করে পাত্রটা ধুয়ে নিতে হবে এবং ঢেকে রাখতে হবে। 6 ঘন্টা অবধি মা যদি বলুন 4-5 ঘন্টা বাইরে থাকেন, ওই সময়টার জন্য ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে রেখে যেতে পারেন। আচ্ছা, ওনার অ্যাবসেন্সে ওটা ওনাকে খাওয়ানো হলো। এবার যদি অন্নপ্রাশনের পরে হয় তাহলে ওনার ওই অ্যাবসেন্সটাকে আমরা শক্ত খাবার দেবো, একটু ফল খাইয়ে দিলাম আর একটু খিচুড়ি খাইয়ে দিলাম, এমনিতে তো 2-3 ঘন্টা পরপরই খাওয়াবেন। তো সেই সময়টাতে অনেক গ্যাপটা ফিল আপ হয়ে গেল, মা এসে আবার ব্রেস্ট ফিডিং করবেন। আচ্ছা, সেটা করা যায়। আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে যাব আপনার কাছে শেষ প্রশ্নে, যে একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে 0 থেকে 5 বছর বয়স্ক যারা শিশুরা রয়েছে তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য, তারা যেন ঠিকভাবে পুষ্টিকর খাবার পায়, মানে এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের দর্শকদেরকে আপনি কি বলতে চাইবেন? সেটা আমি এতক্ষণ ধরে যা বললাম সেটাকে যদি আমি সাম আপ করি আর কি, যেমন ধরুন জন্মের পরের থেকেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যদি সম্ভব হয় আধা ঘন্টার মধ্যে মায়ের ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে। মায়ের দুধ দিতে জন্মের পরই 6 মাস অবধি বাচ্চা শুধু বুকে দুধই খাবে। 6 মাসে আমাদের যেটা বললাম যে অন্নপ্রাশনের যে আমাদের একটা চিরাচরিত প্রথা আছে, সেটা আমরা 6 মাসে করে নিলেই ভালো। আমরা 6 মাসে অন্নপ্রাশন করে নিলাম, তারপর থেকে আমরা শিশুকে শক্ত খাবার শুরু করব, যেটা অবশ্যই বাড়িতে তৈরি হতে হবে, এবং সেটা আমাদের যে বাড়ির খাবার, পারিবারিক খাবার, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সেটা করলাম। আর পাশাপাশি আমরা ব্রেস্ট ফিডিং 2 বছর অবধি কমপক্ষে আমরা চালিয়ে যাব। আর যে সময়টা আস্তে আস্তে, এটাতে আমি একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারি যে বাচ্চা কী করে খাবারটা আমরা অ্যাডভান্স করব, সেটা করলাম। আর নিয়ম মতো যেটা আমাদের সেই টিকাকরণ কর্মসূচি, তা সেই অনুযায়ী যে টিকাগুলো আমাদের নেওয়ার কথা সেই টিকাগুলো আমরা সময় মতো নিয়ে নিলাম।
এতটুকু করে করি যদি আমাদের মনে হয় আমাদের শিশু যথেষ্ট স্বাস্থ্যবান থাকবে, সুস্থ থাকবে। ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন এবং অনেক মূল্যবান বিষয়ে কিন্তু আজকের এই আলোচনায় আমাদের দর্শকরা এবং আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। আজকের এই আলোচনায় যে বিষয়টি আমাদের সামনে উঠে আসলো যে বাচ্চাকে শুধু বেশি খাওয়ালেই হবে না, খাবারটা হতে হবে পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত, আর হলো অভিভাবক অভিভাবিকাদের একটু সচেতন হওয়া। আমরা যদি এই বিষয়গুলো একটু মেনে চলি তাহলে অবশ্যই একটা শিশু সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। আমরা আশা করব যে আমাদের এই যে 0 থেকে 5 বছর বয়স্ক শিশুদের অভিভাবক অভিভাবিকাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় যে কি খাওয়াবো, কি করব। আমাদের এই আজকের এই আলোচনায় আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পেয়েছেন। আপনারা পর্দার ওপারে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিশেষজ্ঞের সাথে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।